কোনো একটা কথা ভালো লেগে থাকে, আশা করি আগামী দিনটা আপনার সফলতার রাস্তা তৈরি হয়ে যাবে। যদি কোনো পয়েন্ট ভালো লেগে থাকে, আর আমার কথা কেউ কষ্ট পাবেন না। অনেক কথা বলেছি, হয়তো রাগের মাথায় বা অনেক কথা অন্যভাবে এসেছে, তো আমার কথা যেন কেউ নেগেটিভ না নেন। সকলের জন্য শুভকামনা রইলো। আগামী দিনের স্পিকার আপনি, আগামী দিনের মেন্টর আপনি, ট্রেনার আপনি। কারণ আপনাকে দেখে সারা বিশ্ব তৈরি হবে, আপনাকে দেখে প্রতিবেশী তৈরি হবে, আপনাকে দেখে মানুষ শিখবে, আপনাকে দেখে মানুষ সিদ্ধান্ত নিবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় গেট লিডার খায়ের স্যার। অসাধারণ, এক কথায় অসাধারণ। আজকের এই খায়ের স্যারের কথা থেকেও যদি আমরা মাইন্ডটা সেট আপ করতে না পারি, তাহলে আমি কি বলবো, আসলে কিভাবে বুঝাইবো, কিভাবে বুঝাইলে আপনি বুঝতে পারবেন। এক কথায় আমরা যে মিটিং গুলো শুনি, আমরা মনোযোগ সহকারে মাইন্ডে যদি সেট আপ করি অথবা যদি আমরা নোট করি, তাহলে কিন্তু এটা আমরা ধরে রাখা সম্ভব। আর মিটিং শুনবো যদি আমরা ওই একজনের সাথে গল্প করবো আর মিটিং শুনবো, কখনো আমাদের মাইন্ডের ভিতরে কথাগুলো সেট আপ করতে পারবো না। অসাধারণ কথা বলছেন লিডার, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন যেন আপনার মতো সিনিয়র স্টার ডায়মন্ড একদিন হতে পারি। তো যাই হোক, আর দেরি না করে আমি এখন চলে যাব আমাদের বাহরাইনের একজন আইকনিক লিডার, যিনি একজন এমবিবিএস ডক্টর। উনি 22 বছরের ডক্টর, একজন এমবিবিএস ডক্টর। উনি একটা হসপিটালে জব করে, পাশাপাশি আর একটা ওনার নিজস্ব ক্লিনিক আছে, আবার ডিএক্সএল সিস্টেমে ইএসডি। আর আপনি 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা বলি লিডার সময় পাই না। তাহলে দেখেন, আজকে জাহাঙ্গীর স্যার আপনি ফলো করেন। উনি একটা জব করতেছে, আবার একটা ক্লিনিক নিজে চালাইতেছে, আবার ডিএক্সএল বিজনেসও করতেছে। প্রত্যেক সপ্তাহে আমাদেরকে এই প্রোডাক্ট নলেজ সম্পর্কে বাহারাইনি আমাদেরকে বুঝায়। আজকে যদি এই মিটিং এ যদি স্যার যদি না আসতো, যদি ওনার বিজনেস পার্টনারদেরকে আলাদাভাবে যদি 1 ঘন্টা কথা বলতো, তাহলে মিস করতো কে? আজকে আমরা মিস করতাম না। তাহলে যদি আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা যাই কিছু সময় স্যার আমাকে দিবে, আপনাকে দিবে, একটু মনোযোগ সহকারে মাইন্ডটা সেট আপ করে নোট করার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে আপনার বিজনেস পার্টনারকে এগুলো আপনি শিখাইতে পারেন। আজকে স্টুডেন্ট হয়ে শিখবো, আগামীতে আমরা লিডার হয়ে আরেকজনকে শিখাইবো। এটাই কিন্তু ডিএক্সএল এর সিস্টেম। তো যাই হোক, ধন্যবাদ খায়ের স্যারকে। যে আমি এখন চলে যাব আমাদের জাহাঙ্গীর স্যারের কাছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার স্লাইড শো করছে, দেখতে আচ্ছা, পাচ্ছি। এখন শোনা যায়? জি 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 জি, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে কি দেখা যাচ্ছে? জি 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 স্যার, আপনি তো মোবাইল দিয়ে আসছেন এবং ল্যাপটপ দিয়ে আসছেন, না না, একটাতে ভিডিও আমার আর ওই একটাতে যে অডিও। মেইন ল্যাপটপ যেটা, ওইটাতে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে। তারপর আরেকটা ল্যাপটপের সাপোর্ট নিয়েছি, ওইটাতে স্ক্রিন শেয়ার করে দিছি। এখন যে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করছি ওইটাতে মনে হয় কথা শোনা যাচ্ছে। এখন কি কথা শোনা যায় এটাতে মোবাইল থেকে? জি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার। একদম ক্লিয়ার হলে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, যেটা ওইটা ইয়া করেন, আর ভিডিও বাকিগুলি অফ করে দেই নাকি? জি জি ঠিক জি জি আছে, জি অবশ্যই। জি ভিডিওটা স্যার, অফ জি করে জি দিলাম, স্ক্রিন শেয়ার দিয়ে। আমি নেক্সট টাইমে ওই মেইন ল্যাপটপ যেটা জি ওটা ঠিক স্যার। রাখতে হবে, এই জন্য অসুবিধা হয়ে গেছে জি আজকে। জি ওইটা স্যার। কানেক্ট হচ্ছিল না, মনে হয় জুমে কোনো প্রবলেম হচ্ছে। এখন কানেক্ট হচ্ছে, কিন্তু মনে হয় স্পিকারে সেটিং করতে হবে। কথা কি এক জায়গা জি থেকে স্যার। আসে নাকি? আপনি এক কাজ করেন, এটা ওপেন রেখে বাকিগুলি বন্ধ করে দেন কথাটা, মানে ওকে ওকে। স্পিকার বন্ধ করে দেন, এটা খোলা রাখেন, বাকিগুলি অফ করেন। জি স্যার। নেক্সট মিটিং এর আগে ওই যে আমাকে 3 দিন আগে বললেন আর কি, 3 দিন টাইম না দিলে এগুলি সেট করা যাবে না। জি স্যার, জি 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 অবশ্যই। আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, স্ক্রিনে শেয়ার দিয়েই কথা বলি, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আর আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করবো, কারণ অলরেডি বাংলাদেশে মনে করেন 11:30 বাজে, তো ঘুমের সময় হয়ে গেছে সবার, জি লেট হয়ে গেছে, সরি। আজকে আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, নেক্সট টাইমে একটু সময় বেশি নিবো, অসুবিধা নেই। ওকে, ওকে। কথা কি এক জায়গা থেকে আসতেছে না কয়েকটা জায়গা থেকে আসে? এক জায়গা, জি এক জায়গা থেকে আসতেছে স্যার। আর স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন জি স্ক্রিন দেখা যাচ্ছে, ডিএক্সএন জি, জ্ঞান থেরাপি।
হ্যাঁ, ওকে। আর আমার ফটো তো আসে না মনে হয় এখন, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। জি জি জি। আপনার ফটো, জি 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 স্যার, ক্লিয়ার। ওকে, আমি শুরু করলাম। 10 থেকে 15 মিনিট আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, আমি বর্তমানে বাহরাইনে আছি। আমি একটা মেডিকেল সেন্টারে ছিলাম, ওইটা আসলে এখন নেই। এখন আমি নতুন আরেকটা জায়গায় জয়েন করব, ভ্যাকেশনে আছি। আমার নিজস্ব একটা সিআর আছে 2014 সাল থেকে। এটা হলো হেলদি ফুড সাপ্লিমেন্টের সিআর। আমি আরেকজনের সাথে পার্টনারে আছি এখানে। আর আমি এমবিবিএস করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপর পিজি হসপিটালে কাজ করছি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করছি, পঙ্গু হসপিটালে কাজ করছি, তারপরে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে কাজ করছি। আর এখন বাহরাইনে আছি 7 বছর ধরে। ঠিক আছে, বাহরাইনেও কাজ করছি। আর ডিএক্সএন এ আসছি, ডিএক্সএন এ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এই হলো আমার পরিচয় শর্টলি। তো ধন্যবাদ আজকে যারা আয়োজন করছেন, হোস্ট, আমাকে দেওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব জ্ঞানোথেরাপি নিয়ে। ঠিক আছে, আমি সরাসরি লেকচারে চলে যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখেন, লাস্টে আমি 5 মিনিটের জন্য কোশ্চেনের উত্তর নিবো আর কি। ঠিক আছে, ওকে। আর জি স্যার। আমার বাড়ি হলো বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর আমার বাড়ি। লক্ষ্মীপুর সদর মান্দারি বাজার, এখানে রাধাপুর গ্রাম আছে। লক্ষ্মীপুরে কেউ থাকলে চিনতে পারবেন। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানা। ঠিক আছে, আমি সেকেন্ড স্লাইডে যে আমরা যেটা আলোচনা করব আজকে, জ্ঞানোথেরাপি। ভয়েস তো ক্লিয়ার আছে, তাই তাই তো না? জি স্যার, একদম ক্লিয়ার। ঠিক আছে, জ্ঞানোথেরাপি নিয়ে আলোচনা করব আমরা। জ্ঞানোথেরাপিটা হলো, আমরা যেমন ফিজিওথেরাপি নাম শুনছি, ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল থেরাপি। মানে আপনার শরীরে বিভিন্ন থেরাপি দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হয়। যেমন মাসেল পেইন বা কোনো কিছু হলে মেশিন দিয়ে দেওয়া হয়, ব্যায়াম দেওয়া হয়, এটাকে বলা হয় ফিজিওথেরাপি। তারপরে আপনার যেমন হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপি হলো পানি দিয়ে কোনোভাবে যদি থেরাপি দেওয়া হয়, সেটাকে বলা হয় হাইড্রোথেরাপি। এরকম জ্ঞানোথেরাপি হলো জ্ঞানোডার্মা দিয়ে যে চিকিৎসা করা হয় বা যে থেরাপি দেওয়া হয়, সেটা হলো জ্ঞানোথেরাপি। তাহলে আমাদের ডিএক্সএন এর সব সৈনিকই কিন্তু এক একজন জ্ঞানোথেরাপিস্ট। তাহলে জ্ঞানোডার্মা দিয়ে কিভাবে থেরাপি দেওয়া, এটা সবার জানা উচিত ভালো করে, যে ডিএক্সএন এর যারা নেটওয়ার্কার আছেন আপনারা, এটা সম্পূর্ণ ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তাহলে আপনি মানুষকে এই থেরাপিটা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান দিতে পারবেন। তাহলে জ্ঞানোডার্মা দিয়ে যে থেরাপি বা ট্রিটমেন্ট করা হয়, সেটাকে বলা হয় জ্ঞানোথেরাপি। ঠিক আছে, তো শর্টলি আমরা যদি বলি, আহ, আমাদের ন্যাচারাল ফুড দিয়ে যে একটা ট্রিটমেন্ট পদ্ধতি বা জ্ঞানোথেরাপি, আমি যদি বলি ন্যাচারাল ফুড, জ্ঞানোডার্মাটাও কিন্তু একটা ন্যাচারাল ফুড। ঠিক আছে, এটার সাথে যদি ডিফারেন্স করি আমি, কনভেনশনাল মেডিসিন, এটা মানে আমরা ডাক্তাররা যে ট্রিটমেন্ট দেয় সেটা। আর ন্যাচারাল ফুড হলে এটা জ্ঞানোডার্মা যদি আমরা মনে করি মেডিসিনাল মাশরুম, তাহলে এই যে আমি দেখাচ্ছি, এটা হলো কনভেনশনাল মেডিসিন বা আমরা যেই ট্রিটমেন্ট দিচ্ছি। আর ন্যাচারাল ফুড মানে ন্যাচারাল মেডিসিন লাইক জ্ঞানোডার্মা, এগুলি। তাহলে এটা হলো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। হোলিস্টিক মানে কি? হোলিস্টিক হলো আধ্যাত্মিক জাতীয় একটা কিছু। নেচার থেকে যে ট্রিটমেন্টটা আসে, প্রাকৃতিগত ট্রিটমেন্ট, সেটাকে বলা হয় হোলিস্টিক অ্যাপ্রোচ, আধ্যাত্মিক বা প্রাকৃতিক। কনভেনশনাল হলো সেগমেন্টাল। সেগমেন্টাল মানে আমার যেই রোগের জন্য যে ওষুধ দরকার সেভাবে আমি দিচ্ছি, কনভেনশনাল মেডিসিন, সেগমেন্টাল। আর ফোকাস থাকবে ন্যাচারাল ফুড, ন্যাচারাল যেটা, হোলিস্টিকে ফোকাস থাকবে হেলথের উপর। মানে আমার শরীরটা ভালো রাখতে হবে, ওয়েলনেস, আমার শরীর সুস্থ থাকতে হবে। সুস্থ করার টার্গেট নিয়ে কিন্তু হোলিস্টিক মেডিসিন বা ন্যাচারাল ফুড বা জ্ঞানোডার্মা কাজ করে। কনভেনশনালে কাজ করে ডিজিজ, মানে ডাক্তারের টার্গেট সবসময় রোগ। লিভারের রোগ হলে লিভারের মেডিসিন, কিডনি রোগ হলে কিডনি মেডিসিন, প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবের মেডিসিন। ঠিক আছে, আর হোলিস্টিকে বা ন্যাচারাল ফুডে বা জ্ঞানোডার্মা আমাদের টার্গেট থাকে, মেথডটা থাকে প্রিভেনশন। মানে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে রোগ চিকিৎসার চেয়ে রোগ যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। মানে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার চেষ্টা করব, এটাই হলো ন্যাচারাল অ্যাপ্রোচ বা হোলিস্টিক অ্যাপ্রোচ বা জ্ঞানোডার্মার কাজ। আর কনভেনশনাল যেটা ডাক্তাররা করে, এটা রোগের ট্রিটমেন্ট করবে। ডাক্তাররা সাধারণত বলে না যে তুমি সুস্থ থাকবা কিভাবে, এটা সাধারণত বলে না। যে রোগ হয় সেটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। রোগী হওয়ার পরে ডাক্তারের কাছে যায়, আর রোগী যাতে না হয় সেজন্য হলো ন্যাচারাল মেডিসিন
ন্যাচারাল ফুড, হোলিস্টিক মেডিসিন, ওয়েলনেস, এগুলি হলো রোগী হওয়ার আগে আমরা কিভাবে সুস্থ থাকবো। তাহলে অসুস্থ না হলে তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাব। আর প্রোডাক্টস গুলি কি, হোলিস্টিক বা ন্যাচারালে হলো সাপ্লিমেন্টস। আমরা যেটা বলবো, ডিএক্সএন কি দিচ্ছে, গ্যানোডার্মা দিয়ে প্রস্তুত করা বা ন্যাচারাল যে আইটেম গুলি আছে, এটা হলো অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস, ঠিক আছে। আর কনভেনশনাল যেটা ডাক্তাররা দেয়, এটা হলো ড্রাগস বা মেডিসিন, ঠিক আছে। আমরা ড্রাগস বা মেডিসিন দিয়ে থাকি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাপোজিটরি, এই জাতীয় মেডিসিন। আর ন্যাচারালে গোল্ডটা কি, ন্যাচারালে গোল্ড হলো আমার সুস্থ জীবন, ওয়েলনেস, আমাকে সুস্থ থাকতে হবে। আর কনভেনশনাল মেডিসিন যেটা ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়, সেটা হলো তার যে প্রবলেমটা আছে সেটাকে কারেক্ট করে দিবে। প্রস্রাবে ইনফেকশন আছে, অ্যান্টিবায়োটিক দিলে প্রস্রাবে ইনফেকশন ভালো হয়ে যাবে। কাশি হয়েছে, কাশির সিরাপ দিলে কাশিটা ভালো হয়ে যাবে। গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিকের ক্যাপসুল, ট্যাবলেট বা সিরাপ দিলে ওইটা ভালো হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি, এই হলো ডিফারেন্স। এখন আসেন, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ টাইম আমার মনে হয়, যদি সবার ঘুমের সময় তো। আমাদের হেলথের 4টা পিলার আছে, মেইন 4টা। আমি যদি বলি পিলার, পিলার হলো যে ভিত্তি বলি আমরা, বিল্ডিং এর ভিত্তি। এটা হলো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আমাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে, মানসিক ভাবে আমার পজিটিভ থাকতে হবে, নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে, পজিটিভ চিন্তা, ঠিক আছে। সবসময় ভালো চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। হেলদি লাইফস্টাইল, আমাকে কখনোই আনহেলদি লাইফস্টাইল ফলো করা যাবে না, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। নিয়মিত ঘুমাতে হবে, সঠিক সময় 6 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতে হবে। তারপরে সঠিকভাবে কাজ করতে হবে, ভালো খাবার খেতে হবে, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, অ্যাসিডিক ফুড খাওয়া যাবে না, এরকম আর কি। হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। হেলদি ডায়েট, খাবারগুলি আমার হেলদি হইতে হবে। আনহেলদি ডায়েট যেমন পেপসি, কোকা কোলা, এইসব খাবো না আমরা। বার্গার বা এইসব জাতীয় জাঙ্ক ফুড গুলি আমরা অ্যাভয়েড করব। সবুজ শাকসবজি, সবুজ ফল, রঙিন ফল, এগুলি খাবো, এগুলি উপকারী। সাথে কিছু সাপ্লিমেন্ট আমরা ইউজ করব, ন্যাচারাল সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট তো এখন ওষুধ কোম্পানিও তৈরি করতেছে। তো ন্যাচারাল আমাকে খুঁজে বের করতে হবে কোন কোম্পানি অনেক বছর ধরে সাপ্লিমেন্ট নিয়ে আসছে, বা হেলদি সাপ্লিমেন্ট গুলো আমাকে ইউজ করতে হবে। তাহলে 4টা, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে মেন্টালি আমাদের পজিটিভ থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, হেলদি ডায়েট, ভালো ডায়েট খেতে হবে, ভালো খাবার খেতে হবে, এবং কিছু সাপ্লিমেন্ট নিতে হবে, যাতে আমার কোনো জায়গায় যদি ডেফিসিয়েন্সি থাকে, অভাব থাকে, এই সাপ্লিমেন্টটা কি হবে, সেই অভাবটা দূর করবে, ঠিক আছে। এখন আমরা কি বলি, আমাদের 2টা জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো টক্সিন, একটা হলো ইমব্যালেন্স। এই 2টাই কিন্তু আমাদের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে। কিছুটা হলো আমাদের শরীরের ভিতর থেকে, কিছু বাইরে থেকে। যেমন আমরা স্ট্রেসফুল লাইফ লিড করি, অনেক সময় টেনশন করি আমরা, ঠিক আছে। মডার্ন লাইফস্টাইল, আমরা তো এখন চিন্তা করি আমি অনেক মডার্ন লাইফ লিড করতেছি, আমি যদি বার্গার, পিজা এগুলি না খাই, বলে আমাকে আর মডার্ন বলবে না, আমাকে বলবে গেও, খেত, এইরকম বলবে, তাই না? তো লোকে কি বলে, এটা তো আমার দেখা উচিত না, আমার হলে ভালো স্বাস্থ্য দেখতে হবে। মডার্ন মডার্নটা এখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে গেছে, মডার্ন লাইফস্টাইল চিন্তা করার কোনো দরকার নাই। ফ্রি রেডিক্যালস, আমাদের শরীরে অনেক কিন্তু কেমিক্যাল ফ্রি রেডিক্যালস আকারে থাকে ভিতরে, ওইগুলি আমাদের ক্ষতি করে। কিন্তু এয়ার পলিউশন, সারা বিশ্বে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ঢাকা সিটিটা কিন্তু অনেক ভালো একটা উপরের দিকে আছেন, পলিউশনের দিক দিয়ে, বায়ু দূষণের দিক দিয়ে নাম্বার 1 2 3 এর মধ্যে থাকে। তাহলে আমি বাহরাইনে যে বায়ু নিচ্ছি, সেটা বাংলাদেশের ঢাকা সিটি বায়ুর চেয়ে ভালো। আবার আমি যদি কানাডা, আমেরিকা যে বায়ু নিচ্ছি, অস্ট্রেলিয়াতে যে বায়ু নিচ্ছি, সেটা কিন্তু আমার ঢাকার বায়ুর চেয়ে ভালো। তাহলে এটা তো আমি অ্যাভয়েড করতে পারবো না, যেখানে আছি সেই বায়ু নিতে হবে আমার। পলিউটেড ওয়াটার, ওয়াটারটা কিন্তু আমাদের ঢাকা ওয়াসা অনেক সময় দেখা যায় যে কেঁচড় পাওয়া যায় পানির মধ্যে। বাহরাইনে আমি এরকম শুনি নাই কখনো, ময়লা টয়লা তেমন একটা দেখি নাই আসলে। তাহলে ওয়াটার পলিউশন, ওয়াটার যাতে ভালো থাকে সেটা খেয়াল করতে হবে। কেমিক্যাল, কন্টিনিউয়াস আমাদের শরীরে কিন্তু কেমিক্যাল ঢুকতেছে বিভিন্ন ভাবে, পানি, বায়ু এবং বাতাস, এর মাধ্যমে কেমিক্যাল ঢুকতেছে কিন্তু বিভিন্ন ভাবে। ড্রাগস, আমরা যে ওষুধগুলি খাচ্ছি, সেগুলি কিন্তু আমাদের শরীর থেকে পুরোপুরি বের হতে পারে না, কিছুটা থেকে যায়। ওষুধে কিন্তু একটা নির্দিষ্ট সময় শরীরের ভিতরে থেকে আবার বের হয়ে যায়, আবার কিছু ওষুধ থেকে যায় কিন্তু। তাহলে ড্রাগস গুলি, আবার নেশা করে যে মানুষগুলি, তাদের ড্রাগস তো থাকতেই পারে, এরকম।
তাহলে আমাদের টক্সিনের ব্যাপারে খেয়াল রাখতে হবে, এই টক্সিন গুলি শরীরে কিন্তু ইমব্যালেন্স করতেছে। তো জ্ঞানোথেরাপি বুঝতে হলে আমাদের এই জিনিসগুলি বুঝতে হবে, মাশরুমটা কিভাবে কাজ করে। ইটিং হ্যাবিট, তাহলে আমরা আমাদের বর্তমানে লাইফ স্টাইল হয়ে গেছে আমরা বেশি খাই, তারপরে খুব তাড়াতাড়ি খাই, তারপরে দেখা যায় প্রচুর অ্যাসিডিক ফুড খাই। আমাদের অ্যাসিডিক ফুড না খেয়ে অ্যালকালাইন ফুড খেতে হবে বেশি। তারপরে আমরা অতিরিক্ত খাবার রান্না করি, যেমন শাক এমন ভাবে ভাজি করা হয়, শাকের সবুজ কিন্তু চেনা যায় না। বলা হয় যে সবুজ শাকটা যখন আমরা খাবারের প্লেটে নিব, তখন এটা রান্না করার আগে যে কালার ছিল সেই কালার থাকতে হবে, মানে অল্প কুক করতে হবে, অল্প ফ্রাই করতে হবে, এবং খাবারটা একদম সবুজ থাকা অবস্থায় নামায় ফেলতে হবে চুলা থেকে। তাহলে সবুজ শাকসবজিটা সবুজ কালার রেখেই আমাদের খেতে হবে। তাহলে ইটিং হ্যাবিটটা আমাদের পরিবর্তন করতে হবে। টু মাছ খাওয়া যাবে না, এবং টু ফাস্ট মানে অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া যাবে না, আস্তে আস্তে খেতে হবে, যাতে এটা ভালোভাবে মুখে আমি চিবিয়ে খেতে পারি, যাতে এটা ডাইজেশনে ভালো হয় আর কি। ঠিক আছে, তো খাবারটার ব্যাপারে আমাদের ইটিং হ্যাবিটটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের শরীরটাকে বলা হয় সবচেয়ে বড় ডাক্তার। আমার শরীরটাই কিন্তু আমার ডাক্তারি করবে। আমার শরীরে কোনো রোগ হলে, জীবাণু ঢুকলে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস, যেসব এজেন্ট গুলি রোগ করে, যেমন অনেক সময় আপনি দেখেন করোনার সময় কিন্তু সবাই ভয় পেয়ে গেছে, বাংলাদেশে মনে হয় করোনায় রোগী মারা যাবে বেশি, কিন্তু মারা গেছে বেশি ইংল্যান্ড, আমেরিকা, তারপরে ইউরোপে। আপনি দেখেন ইটালি, ইংল্যান্ড, নিউ ইয়র্ক, লাশের স্তূপ, প্রচুর মানুষ মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে, বাংলাদেশে কিন্তু এত মানুষ মারা যায় নাই। তার মানে বাংলাদেশের মানুষের ভেজাল খাইতে খাইতে শরীরে পাওয়ার বেড়ে গেছে, এই জন্য আল্লাহর হুকুমে করোনা বেশি ক্ষতি করতে পারে নাই। তাইলে শরীরের আলাদা একটা ইমিউনিটি পাওয়ার আছে। তা আমাদের শরীরে পাওয়ার বাড়াইতে হবে, এবং শরীর নিজে ডাক্তারি করবে। শরীরের ডিফেন্সিভ মেকানিজম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে শরীর নিজেই ডাক্তারি করবে, কোনো রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না। আমি একটা এক্সাম্পল দেই। 100 মানুষকে আপনি 10 গ্লাস ঠান্ডা পানি খাওয়ান একসাথে, খাওয়ালে আপনি দেখবেন যে একজন, দুইজন বা 10 জন, 15 জনের ঠান্ডা লাগছে, বাকি সবাই কিন্তু সমস্যা হচ্ছে না। তাহলে কেন? এটা এক একজনের বডির ক্যাপাসিটি এক এক রকম, রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম, এই জন্য তাদের ঠান্ডা লাগে। তো বডি কিন্তু আসল ডাক্তার, এটা খেয়াল রাখতে হবে। তা আমাদের শরীরে 3টা লেভেল আছে আমরা বলি। এটা হলো টক্সিন, যে আমাদের শরীরে ঢুকে বিভিন্ন ভাবে টক্সিন তৈরি হচ্ছে, এটা 3টা লেভেল আছে। ফার্স্ট লেভেল হলো ডিসচার্জ ফেজ, সেকেন্ড লেভেল হলো পুট অ্যাসাইড ফেজ, থার্ড লেভেল হলো টিউমার ডেভেলপিং ফেজ। তার মানে আমি এগুলি যদি আলাদাভাবে বলি আপনারা বুঝতে পারবেন। এই টক্সিন গুলি আমাদের শরীরে 3 লেভেলে থাকে, কিন্তু 3 লেভেলে মডিফাই হয় টক্সিন ঢোকার পরে। এক নাম্বার হলো ডিফেন্স ফেজ। ডিফেন্স ফেজ মানে শরীর এই টক্সিন গুলিকে বাহির করে দিচ্ছে কিভাবে? ঘামের সাথে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, এবং বিভিন্ন ফ্লেম। ফ্লেম মানে ওই যে আমাদের নাক দিয়ে বা থুতুর সাথে এগুলি ফ্লেম আকারে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে আমাদের যে টক্সিন গুলি বের হচ্ছে কিভাবে? ঘামের সাথে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, এবং বিভিন্ন ডিসচার্জের সাথে। ডিসচার্জ বলে এগুলি, মানে ওই নাকে সর্দি বা কাশি বা এইগুলি, এই জিনিসগুলি আর কি। 2 নাম্বার যদি লেভেলে বলি, পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানে এক পাশে রেখে দিচ্ছে বা ভিতরে রেখে দিচ্ছে। যেমন টক্সিন গুলি কি হয়, এগুলি জমে জমে আস্তে আস্তে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়, পাথর তৈরি হয়, স্টোন তৈরি হয়, এবং কিছু কিন্তু কোলেস্টেরল বা ফ্যাট আকারে আমাদের কোষের মধ্যে জমা হইতে থাকে। তাহলে কিছু বের হয়ে যায়, যেগুলি বের হতে পারে না, এগুলি শরীরের ভিতরে ইউরিক অ্যাসিড স্টোন করে বা অন্যান্য পাথর তৈরি করে, কিডনিতে পাথর করে, গল ব্লাডারে পাথর করে, টিউমার আমি পরে আসতেছি, কোলেস্ট্রল করে, ফ্যাট করে, এগুলি কোষের ভিতরে জমা থাকে কোলেস্ট্রল ফ্যাটটা। তাহলে এটা সেকেন্ড লেভেল গুলো। থার্ড লেভেলে টিউমার তৈরি করে, যখন এইগুলি আপনি বের হতে পারে না, বা এক পাশে ভিতরে বিভিন্ন কিছু জমা থাকতে পারে না, আরো বেশি অনেক দিন ধরে থাকতে থাকতে এটা টিউমার হয়ে যায়। টিউমার কাকে বলে? টিউমার হলো অ্যাবনর্মাল গ্রোথ, মানে আমাদের শরীরে কোথাও ফুলে যাচ্ছে, লিভারের ভিতরে একটা টিউমার তৈরি হয়েছে অনেক বড়, মানে অ্যাবনর্মাল কোনো কিছু তৈরি হওয়াকে টিউমার বলে। অ্যাবনর্মাল গ্রোথ বলে এটাকে, টিউমারকে। তাইলে আমাদের টক্সিন গুলি কিভাবে শরীরের ভিতরে কিছু বের হয়ে যায়, কিছু জমা থাকে, কিছু টিউমারে পরিবর্তন হয়। তাহলে টক্সিনের সাথে আমাদের কাজ, আর আমাদের শরীরের ব্যালেন্স নিয়ে কাজ করব আমরা এই জ্ঞান ধারাবি বুঝতে হলে।
এখন মাশরুমটা কি করে, গ্যানোডার্মাটা আমরা আমাদের যেমন মিডল ইস্টে আছে গ্যানোডার্মা ঋষি পাউডার যেটা আছে, আর বাংলাদেশে বা কিছু দেশে ইন্ডিয়াতে আছে আরজিজিএল। আরজিএল হলো ঋষি জ্ঞানো, আর জিএল হলো গ্যানোসিলিয়াম। ঠিক আছে, ঋষি জ্ঞানোটা হলো অ্যাডাল্ট মাশরুম, বা যেটা 3 মাসের বেশি বয়স এরকম কিছু একটা হবে। আর জি গ্যানোসিলিয়াম হলো 10 দিন বয়সের যে মাশরুম, 10 দিন বয়সের। ঠিক আছে, এখন বলছে যে ঋষি জ্ঞান আরজিটা কি করে, আমাদের শরীর থেকে টক্সিনটা বের করে দেয়, ডিটক্সিফিকেশন করে। আর জিএলটা করে হলো ব্যালেন্স করে। কিন্তু আমি যেটা মনে করি, আমাদের মাশরুমের প্রত্যেকটা মাশরুমের দুইটা কোয়ালিটি আছে। আরজির আরজির হয়তো ডিটক্সিফিকেশনটা বেশি থাকে, ব্যালেন্সটা একটু কম থাকে। জিএল এর আবার ব্যালেন্সটা বেশি থাকে, ডিটক্সিফিকেশনটা কম থাকে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা বোঝা যাবে। আরজি হলো অ্যাডাল্ট মাশরুম, জিএল হলো শিশু মাশরুম, এরকম। তাহলে আমরা বলি অ্যাজ এ হোল যদি গড়ে আমরা বলি গ্যানোডার্মা কিভাবে কি কাজ করে, একটা হলো ডিটক্সিফিকেশন, টক্সিনটা বের করে দিবে এবং ব্যালেন্স করবে আমাদের শরীরে। আমাদের শরীরে টক্সিন বের করার উপরে দিয়ে এটাকে ব্যালেন্স করবে, শরীরে ব্যালেন্স আনয়ন করবে। শরীর যে ইমব্যালেন্স হয়ে যায় সেটাকে ব্যালেন্স করবে। তাহলে মাশরুমের দুইটা কাজ, একটা হলো টক্সিন বের করে দিবে, আর একটা হলো শরীরকে ব্যালেন্স করবে। এখন কতগুলি থিওরি আছে আমাদের এখানে। ফার্স্ট থিওরি হলো আমাদের প্রত্যেকটা হেলথ প্রবলেম কিভাবে তৈরি হয়, একটা হলো টক্সিন আর একটা ইমব্যালেন্স। তাহলে আমাদের যে লিভারের রোগ হোক, কিডনির রোগ হোক, ব্রেনের রোগ হোক, হার্টের রোগ হোক, যে কোনো কিছুই হয় এটা টক্সিনের কারণে, এবং শরীরের ব্যালেন্সটা নষ্ট হয়ে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এই কারণে। তাহলে আমাদের জ্ঞানোথেরাপি বুঝতে হলে দুইটা আমরা যদি ভাবি, একটা হলো টক্সিন আর একটা হলো ইমব্যালেন্স হচ্ছে শরীর, সেই জন্য আমাদের রোগ হচ্ছে শরীরের ভিতরে। সেকেন্ড থিওরি বলতেছে আমাদের গ্যানোডার্মাটা কি বলতেছে, গ্যানোডার্মাটা আমাদের শরীরকে সাপোর্ট দিচ্ছে এই যে টক্সিনটা বের করে দেওয়ার জন্য এবং শরীরের ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। তাহলে আমাদের গ্যানোডার্মা কি কাজ করে আমরা সহজে যদি বুঝি, আমাদের শরীরে যে টক্সিনটা বাইরে থেকে আসুক অথবা ভিতরে তৈরি হোক, সেটাকে কি করতেছে, বের করে দিচ্ছে টক্সিনটা, এবং ইমব্যালেন্সকে ব্যালেন্স করতেছে। এখন এটা একটা রুল আছে, এবিসি রুল বলে এটাকে, এবিসি রুল ফলো করে গ্যানোডার্মাটা। তাহলে গ্যানোডার্মা আমাদের শরীরে কিভাবে কাজ করে, সে এবিসি রুল ফলো করে। এ হলো গ্যানোডার্মা, এ কে বলা হয় গ্যানোডার্মা, বি কে বলা হয় বডি আমাদের শরীর, সি কে বলা হয় আমাদের হেলথ প্রবলেম। ঠিক আছে, তাহলে গ্যানোডার্মা কোথায় কাজ করে, হেলথ প্রবলেমের উপরে কিন্তু কাজ করে না, গ্যানোডার্মাটা কাজ করে আমাদের বডির উপরে কাজ করে। তাহলে সবার আগে হলো গ্যানোডার্মা, মাঝখানে হলো বডি, তারপর হলো আমাদের যে হেলথ প্রবলেম, বিভিন্ন রোগ রোগ জীবাণু বা আমাদের সমস্যাগুলি যেটা আছে। তাহলে আমরা যখন ডাক্তারি করি, মেডিসিন দেই, মেডিসিনটা কাজ করে রোগের উপরে, এবং তখন আমাদের রোগটা নিরাময় হয়ে শরীরকে ভালো রাখে। কিন্তু গ্যানোডার্মাটা কাজ করে শরীরের উপর, যাতে শরীর তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ওই যে তারপর ইমব্যালেন্স আছে, টক্সিন আছে, সেটাকে ঠিক করে সেই রোগের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং রোগ থেকে মুক্ত হতে পারে। তাহলে জ্ঞানোডার্মাটা কাজ করে রোগের উপরে না, এটা কাজ করে আমাদের শরীরের উপরে। তাহলে আমাদের যে হেলথ প্রবলেম আছে, রোগ আছে, সেটাকে শরীরের মাধ্যমে সে রোগ থেকে মুক্ত করে শরীরকে। তাহলে জ্ঞানোডার্মা আমাদের শরীরকে প্রিপেয়ার করে কিন্তু রোগের বিরুদ্ধে, রোগের উপর সরাসরি কাজ করে না। এটা হলো এবিসি রুল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এরপরে আসেন কি বলতেছে, থার্ড অবজারভেশন থিওরি যেটা বলতেছে, এটা হলো রিঅ্যাকশন ইজ কজড বাই দ্য বডি নট গ্যানোডার্মা। এখন আমি যখন মাশরুম বা ঋষি জ্ঞানো বা আরজিজিএল আমি খাবো, শরীরের ভিতরে যাবে, এটা যাওয়ার পরে এটা কি করবে, এটা শরীরের উপরে কাজ করবে, শরীর তখন টক্সিন বের করে দিবে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে। এখন এটা খাওয়ার পরে যদি কোনো রিঅ্যাকশন হয়, অনেকে বলবে আমার শরীর গরম হয়ে যায় মাশরুম খেয়ে, অনেকে বলবে আমার পায়খানার সাথে আম যাচ্ছে, অনেকে বলবে আমার শরীরের মধ্যে ফুসকুড়ি উঠে গেছে, অ্যালার্জি এসে গেছে। তাহলে এটা কি হবে, এটা গ্যানোডার্মা কিন্তু রিঅ্যাকশনটা করতেছে না, এটা বডির রেসপন্স হচ্ছে। গ্যানোডার্মা শরীরের উপর কাজ করতেছে, এই জন্য শরীর বিভিন্ন ভাবে রিঅ্যাকশন করতেছে। কি কারণে, ওই যে টক্সিন গুলি বের করার জন্য এবং ব্যালেন্স করার জন্য শরীরকে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, আমি যদি গ্যানোডার্মা খাওয়ার পরে বা কাউকে দেওয়ার পরে যদি রিঅ্যাকশন হয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা রিঅ্যাকশনের মাধ্যমে শরীর কিন্তু প্রিপেয়ার হচ্ছে, শরীর রোগ রোগ থেকে মুক্ত হচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে,
তাহলে এটা আমরা রিফ্লেক্সোলজি মানে রিফ্লেক্স আসতেছে, কিন্তু ইমোশনাল, যেমন আমরা কিন্তু টেনশন করার কোনো কারণ নাই, এবং ফিজিক্যালি কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন রিয়েকশন আসতেছে, এবং এলিমেন্ট রিফ্লেকশন, যেটা আমি বলছি রিয়েকশন বা রিফ্লেকশন। এখন আসেন এইসব রিয়েকশন হলে আমরা কি করব বা কিভাবে ওই আরজিজিএল যে ক্যাপসুলটা আমরা দেই এটা কিভাবে খাবে আর কি। আবার মিডল ইস্টে কিন্তু পাউডার, সুতরাং এটা কত চামচ খাবে এরকম, এটাকে বলা হয় 1246 ওয়ে টু কনজাম্পশন আপনার আরজিজিএল যেটা। তো এটা বলা হয় প্রথম সপ্তাহে এক জোড়া খাবে প্রতিদিন, দ্বিতীয় সপ্তাহে 2 জোড়া, তৃতীয় সপ্তাহে 4 জোড়া, চতুর্থ সপ্তাহে 6 জোড়া। এখন আমরা যদি চামচ বলি, চামচ সেইভাবে এক চামচ, 2 চামচ, 4 চামচ, 6 চামচ। আপনি এটা হলো জ্ঞানোথেরাপির রুল আর কি। এটা যে 100% ফলো করতে পারবে অনেকে সেটাও না, কিন্তু রুল হলো জ্ঞানোথেরাপি যেটা, এই জ্ঞানোথেরাপির রুলটা আসছে কিন্তু ডিএক্সএন এ। ডক্টর লিম কিন্তু জ্ঞানোথেরাপির উপর অনেক গবেষণা করছে, এবং উনার কিন্তু জ্ঞানোথেরাপি লেকচার আছে ইউটিউবে, আপনারা যদি দেখতে চান ডক্টর লিমের জ্ঞানোথেরাপি লেকচার লিখলে চলে আসবে। উনার অনেকগুলি লেকচার আছে জ্ঞানোথেরাপির উপরে। তাহলে ফার্স্ট উইকে 1 চামচ বা 1 পেয়ার আরজিজিএল, দ্বিতীয় সপ্তাহে হলো 2 পেয়ার, 2 জোড়া বা 2 চামচ, তৃতীয় সপ্তাহে 4 চামচ বা 4 জোড়া, চতুর্থ সপ্তাহে 6 জোড়া বা 6 চামচ খাবো আমরা। এখন এগুলি এইভাবে খাওয়ার পরে যদি কোনো রেসপন্স না হয়, তাহলে আমরা ডোজ আস্তে আস্তে আরো বাড়াইতে থাকবো। আর যদি দেখা যায় যে কিছু কাজ হচ্ছে এবং এটা ম্যানেজ করা যাচ্ছে, কোনো অতিরিক্ত রিয়েকশন হচ্ছে না, তাহলে এইভাবে চলতে থাকবে। আর যদি দেখা যায় কোনো রিয়েকশন হচ্ছে যেটা ম্যানেজ করা যাচ্ছে না, তাহলে আমরা যে ডোজে খাচ্ছে সেটা অর্ধেক করে ফেলবো ডোজটা। ঠিক আছে, আমি আবার বলি, এটা প্রথমে আমরা শুরু করবো 1 2 4 6 জোড়া করে প্রতি সপ্তাহে, অথবা চামচ করে। এইভাবে চলার পরে যদি নর্মাল কোনো রেসপন্স না আসে, মানে রুগী ভালো বলে মানে যে খাচ্ছে সে ভালো বলতেছে না, খারাপও বলতেছে না, কোনো রেসপন্স নাই, তাহলে আস্তে আস্তে বাড়াবো। আর যদি সে বলতেছে রেসপন্স হচ্ছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তার, তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে। আর যদি দেখা যায় অতিরিক্ত রিয়েকশন হচ্ছে, সে সহ্য করতে পারতেছে না, তাহলে আমরা একটু অর্ধেক ডোজ করে ফেলবো। অর্ধেক ডোজ করে যখন সহ্য করতে পারবে, তখন আবার আস্তে আস্তে বাড়াতে পারি কিছুদিন খাওয়ার পরে। তারপরে এখন টাইম ফ্যাক্টরটা, কতদিন খাবে কি খাবে, এই মাশরুম পাউডার আজীবন খেতে পারবে আমরা যতদিন বেঁচে থাকি, কোনো অসুবিধা নেই। আমরা সারা জীবন এটা খাবারের মতো, আমরা যে দৈনন্দিন খাই সেরকম এটা সারা জীবন কিন্তু আমরা খেতে পারি, শুধু আমরা ডোজ কম বেশি করতে পারি। টাইমের কোনো ফ্যাক্টর না, টাইম হলো আমি আজীবন খাবো। অনেক সময় বলে যে কতদিন খাবে, তার যদি সামর্থ্য থাকে সে খেতে পারে, সে যদি সহ্য করতে পারে, কোনো অসুবিধা নয়, বেনিফিট পেতে থাকে, সে আমরণ খাবে গা মাশরুম পাউডার। এটা তো আমরা শরীরকে প্রিপেয়ার করার জন্য, শরীরকে ভালো রাখার জন্য আমরা খাচ্ছি, সুতরাং আমাকে এটা খেতে হবে আমার শরীরকে সুস্থ রাখার জন্য। আমরা রোগ নাই আমি খাবো না সেরকম না, তাহলে আমরা আজীবন খেতে পারি এটা। ঠিক আছে, ডোজটা ফ্যাক্টর কিন্তু টাইমটা ফ্যাক্টর না, আমরা সবসময় খাবো। ওকে, কোনো কোশ্চেন থাকলে আমি পরে বলবো, এটা এইভাবে আমি একটু এক্সপ্লেন করলাম। নেক্সট স্লাইড। এখন আমি ফার্স্ট যাব, আমাদের 2 রকম খাবার আছে, অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন। অ্যাসিডিক খাবার হলো কোনগুলি, যেগুলি আমরা মাংস, বার্গার, সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুড, অনেকদিন ধরে ফ্রিজে মাংস পাক করে রাখা আছে, ফ্রিজে রুই মাছ কাতলা মাছ রাখা আছে 1 2 মাস ধরে, মাংস এক কোরবানির মাংস আরেক কোরবানিতে খাওয়া হচ্ছে, যদিও কেউ খায় না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। চিনি লবণ অতিরিক্ত খাওয়া, তারপরে আনহেলদি চা কফি এগুলি। ঠিক আছে, আনহেলদি আমি বলছি, কিন্তু আনহেলদি চা কফি ফাস্ট ফুড যেগুলি এগুলি। আর অ্যালকালাইন ফুড হলো সবুজ ফল, সবুজ শাকসবজি, তারপরে আহ, গমের লাল আটা এই জাতীয়গুলি, কর্ন আছে কর্ন, তারপরে রিয়েকশনের যেই লিংজি কফি আছে, স্পিরুলিনা আছে, মাইক্রোভেজি আছে, রিয়েকশন আরজিজিএল, মাশরুম পাউডার, এই রকম রিয়েকশনের চা কফি সবই হলো অ্যালকালাইন ফুড। তাহলে আমরা অ্যালকালাইন ফুড খাবো 4 গুণ, অ্যাসিডিক ফুড খাবো 1 গুণ। আমাদের খেয়াল রাখতে হবে প্রতিদিন যা খাবার খাই 4 গুণ অ্যালকালাইন ফুড খাইতে হবে, অ্যাসিডিক ফুড খেতে হবে 1 গুণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনার অ্যাসিডিক ফুড অ্যালকালাইন ফুড যে কোনো গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, তারপরে আসি আমরা আমাদের
ডায়াবেটিস কে আমরা প্রবলেম বলবো না, আমাদের ফুডটাই কিন্তু মেইন প্রবলেম। ডায়াবেটিস কিন্তু কোনো রোগ না, ডায়াবেটিস হলো রোগের লক্ষণ, ঠিক আছে? চিনি তো আমাদের শরীরে কাজ করে। আহ, আহ, আমরা একটা গাড়ি যখন চালাই তখন পেট্রোল দিয়ে কিন্তু গাড়ি চলে, আর আমাদের শরীর চলে কিন্তু চিনি দিয়ে, সুগার দিয়ে। আমরা কিন্তু আহ খাওয়ার পরে যে কোনো খাবারই কিন্তু খাবারটা চিনি হিসাবে আমাদের কোষের ভিতরে জমা থাকে। যখন আমরা পরিশ্রম করি, ব্যায়াম করি, কাজ করি, তখন কোষ থেকে সেই চিনিটা আসে, এসে আমাদেরকে বার্ন করে এবং শক্তি দেয়। কিন্তু আমরা যদি উল্টাপাল্টা খাবার খাই, না ঘুমাই সঠিকভাবে, ব্যায়াম না করি, তারপরে খারাপ চিন্তা করি, মাথা টেনশন থাকে সবসময়, উড়াদুরা লাইফস্টাইল লিভ করি, তাহলে কি হবে? আমাদের শরীরের ভিতরে ফ্যাট জমা হবে, টক্সিন জমা হবে, কোষ জমে, কোষ ভরে যাবে কিন্তু এগুলি জমে। তখন আমাদের যে সুগারটা আছে এটা কোষের ভিতরে ঢুকতে পারবে না। তখন কি হবে? কোষ রক্তে চলে সুগারটা রক্তে চলে আসবে এবং এটা আস্তে আস্তে প্রস্রাবের সাথে চলে যাবে। তাহলে সুগারের পরিমাণ বেড়ে যাবে, এটাকে বলা হয় ডায়াবেটিস। তো ডায়াবেটিস রোগ না, এটা হলো লক্ষণ সুগার বেড়ে যাওয়াটা। সুতরাং এটা খাবারের কারণে হচ্ছে আমি বলবো। আমাদের প্যানক্রিয়াসে যে ইনসুলিন তৈরি করে, ইনসুলিন কিন্তু কারো ইনসুলিন তৈরি হয় না, কারো তৈরি হয়, কারো ইনসুলিন সঠিকভাবে কাজ করে না। তাহলে উল্টাপাল্টা লাইফস্টাইলের জন্য উল্টাপাল্টা খাবার খেলে তো ইনসুলিন কাজ করবে না, ফলে কোষের ভিতরে সুগার যেতে পারবে না, তাহলে ডায়াবেটিস হবে। আবার ডাইজেস্টিভ প্রবলেম কেন হয়? আমাদের হজম ঠিক মতো হয় না। কেন হয় না? না ঘুমালে সঠিকভাবে হজম হবে না, তারপরে ব্যায়াম না করলে হজম হবে না, খাবার উল্টাপাল্টা খেলে হজম হবে না। তাহলে সবই প্রবলেম আসে আমার কিন্তু লাইফস্টাইল এবং ফুড থেকে। আমাদের খাবারের সমস্যা হয় কেন? খাবারে যদি এনজাইমেটিক ফুড না থাকে, বিভিন্ন এনজাইম যুক্ত খাবার খাইতে হবে আমাদের, বা যেসব সাপ্লিমেন্টের মধ্যে এনজাইম আছে সেগুলি খাইতে হবে। এনজাইম মানে পাচক রস, যেটা খাবারে হজম করে। আমাদের মুখে কিন্তু এনজাইম বাইর হয়, পাকস্থলীতে এনজাইম থাকে। তাহলে প্রকৃতিগত এনজাইম গুলির অভাব হলে খাবার সঠিকভাবে হজম হয় না। তাহলে ডিএক্সএন প্রোডাক্টের ভিতরে প্রকৃতিগত এনজাইম আছে এবং সঠিক উপাদান আছে, সেজন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি খাবারকে হজম করতে সাহায্য করবে এবং আলটিমেটলি আমাদের প্যানক্রিয়াসের কাজে সহযোগিতা করবে, ডায়াবেটিস যাতে না হয় এবং কোষের ভিতরে যাতে ফ্যাট না জমতে পারে, টক্সিন যাতে জমতে না পারে, সেজন্য মাশরুমটা কাজ করবে, ডিএক্সএন প্রোডাক্ট গুলি কাজ করবে। ডিএক্সএন মাশরুম ওই টক্সিনকে বের করে নিয়ে আসবে, ফ্যাটকে বের করে নিয়ে আসবে, বের করে এনে সুগারকে কোষের ভিতরে দিবে। তাহলে ডায়াবেটিস হবে না, সুগারটা জমা থাকবে এবং আমাদের কাজে লাগবে। এইভাবে কি তাহলে আমাদের ডায়াবেটিসটা প্রবলেম না, প্রবলেমটা হলো আমাদের খাবার এবং লাইফস্টাইল, এটা মনে রাখতে হবে। তাহলে রিঅ্যাকশনের ফুড সাপ্লিমেন্ট গুলি ওই প্রকৃতিগত এনজাইম তৈরি করে এবং আমাদের টক্সিন বের করার মাধ্যমে সুগারকে কিন্তু কোষের ভিতরে নিয়ে ওই টক্সিনটা বের করতে সাহায্য করে। তারপরে আসেন আপনি আমাদের আমাদের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আছে, এটা আমাদের শরীরে 120 দিন বাঁচে। লোহিত রক্তকণিকা 120 দিন পর পর নতুন রক্তকণিকা তৈরি হয় আমাদের যে অস্থি মজ্জা আছে ওখান থেকে। আমাদের হাড়ের ভিতরে লাল অস্থি মজ্জা থেকে কিন্তু রক্তকণিকা তৈরি হয়। তো ডিএক্সএন এর যে অস্থি মজ্জা তৈরি হয় ওখান থেকে। এখন এই যে সেলগুলি কিন্তু মরে যায় 120 দিন পর পর। এখান থেকে এটা স্প্লিন বা স্প্লিনে যায় বা গুর্দাতে যায়, তারপরে লিভারে যায়, আমাদের যে লিভার আছে লিভারে যায়, কিডনি থেকে হরমোন তৈরি হয়। আলটিমেটলি এইগুলি আবার পরিশোধিত হয়ে আমাদের যে অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, আয়রন তৈরি হয়, ফলে আমাদের রক্তটা রিসাইকেল হইতে থাকে। তাহলে আমাদের ডিএক্সএন এর স্পিরুলিনাটা কিন্তু সবুজ, এখানের মধ্যে ক্লোরোফিল আছে, আয়রন আছে। এই ক্লোরোফিলটা কি করে? আমাদের এই আরবিসি কে সাইকেলে সহযোগিতা করে এবং লাল অস্থি মজ্জা থেকে আয়রন তৈরিতে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং এটা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। সুতরাং আমরা যে সবুজের সাথে বসবাস করতে বলি, সবুজের মধ্যে সবুজ শাকসবজি খেতে বলি, এই স্পিরুলিনা এবং ডিএক্সএন এর যে ক্লোরোফিল যুক্ত স্পিরুলিনা আছে, মাইক্রোবেজির মধ্যেও কিন্তু স্পিরুলিনা আছে, স্পিরুলিনা সিরিয়াল আছে, ট্যাবলেট আছে। তাহলে আমরা যদি এটা খাই, এটা আমাদের রক্তকণিকা তৈরিতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে সবুজের সাথে বসবাস করতে যদি না পারি, স্পিরুলিনা খেলে আমার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা একটা কথা বলি, কিন্তু আমাদের আহ পেটে যেটা আমরা খাই, আমরা যেটা খাবো, যে জিনিসটা খাবো সেটা কিন্তু আমাদের ফেসেও কিন্তু ইউজ করতে পারবো। এই যে গ্যানোডার্মা কিন্তু আমরা খাচ্ছি, তাহলে গ্যানোডার্মা মাশরুমের সাবানও কিন্তু আমরা আমাদের ফেসে ইউজ করতে পারি। এবং আমাদের যে শ্যাম্পু আছে, অ্যালোভেরা প্রোডাক্ট গুলি আছে, সবকিছু কিন্তু আমাদের কিন্তু ফেসে আমরা ইউজ করতে পারি। তাহলে একটা কথা আছে, হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক ইজ গুড ফর ইউর ফেস। তাহলে এটা যদি দুই ভাবে আমি বলি,
একটা হলো গ্যানোগা ডালমা মাশরুমের তৈরি জিনিস আমরা খেতে ব্যবহার করতে পারবো, আবার গ্যানোগা ডালমা মাশরুম দিয়ে তৈরি জিনিস আমরা খেতেও পারবো। তাহলে আমাদের স্টোমাকের জন্য যে জিনিসটা ভালো হবে খেতে পারবো যেটা, সেটা আমাদের ফেসের জন্য কিন্তু ভালো হবে। আর আরেকটা যদি বলি, আমার ফেস হলো আমার পাকস্থলীতে আমি যেটা খাচ্ছি যে সেটা আয়না। ফেসের দিকে তাকালে আমি বুঝতে পারবো যে আমি সুখাদ্য খাচ্ছি, সঠিকভাবে ঘুমাচ্ছি, আমি হেলদি লাইফস্টাইল লিড করতেছি। একটা মানুষ যদি না ঘুমায় কাটা 10 দিন, তাহলে তার ফেসের দিকে তাকালে বোঝা যাবে, কালি পড়ে যাবে চোখের নিচে। আর যদি সে সঠিকভাবে খায়, ঘুমায় এবং হেলদি লাইফস্টাইল লিড করে, তাহলে কিন্তু তার ফেসের দিকে তাকালেই বোঝা যাবে। তাহলে ডিএক্সিন প্রোডাক্ট খেলে কিন্তু আমরা বুঝতে পারবো সবুজ সতেজ এবং কালি নেই মুখের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো সে ফ্রেশ আছে। তাহলে অবশ্যই ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়া মানুষ এবং না খাওয়া মানুষের মধ্যে ডিফারেন্স কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের পেটের জন্য যেটা ভালো, স্টোমাকের জন্য যেটা ভালো, সেটা আমাদের ফেসের জন্য ভালো। তাহলে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি কনজিউমার কারা? কনজিউমার আমি যদি বলি, এক নম্বরে প্রেগনেন্ট ওমেন। প্রেগনেন্ট ওমেন কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি খেতে পারবে, গ্যানোডার্মা খেতে পারবে, স্পিরুলিনা সবকিছু খেতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম 3 মাস প্রেগনেন্সিতে স্পিরুলিনা খাবে না, কারণ এখানের মধ্যে আয়রন আছে। ডাক্তাররা বলে যে আয়রন প্রথম 3 মাস খাবে না, তাহলে পরবর্তী 6 মাস খাবে। তবে ইনফ্যান্ট মানে বাচ্চা, ছোট বাচ্চাও খেতে পারবে, কিন্তু গ্যানোডার্মা মাশরুম ডোজটা কম হবে, অল্প করে খাবে। আর স্কুল গোয়িং চিলড্রেন, স্টুডেন্ট এরা খাবে। টিনেজার, টিন কাদেরকে বলা হয়, 13 বছর থেকে 19 বছর পর্যন্ত বলা হয় টিনেজার। টিনেজ এটা গ্রোয়িং এজ, এরা কিন্তু খেতে পারবে। ম্যারিড কাপল, বিবাহিত স্বামী স্ত্রী কাপল, এরা খেতে পারবে। সিনিয়র সিটিজেন, আমাদের সমাজের সিনিয়র সিটিজেন কাদেরকে বলা হয়, 40 বছরের উপরে, 50 বছরের উপরে, 60 বছরের উপরে, 70 বছর সিনিয়র হয়ে গেছে, তারা খেতে পারবে। সিক পিপল, সব সুস্থ মানুষও খেতে পারবে, অসুস্থ মানুষও খেতে পারবে। সুস্থ মানুষ খাবে কেন, জ্ঞানোথেরাপি নিবে কেন? সে যাতে অসুস্থ না হয়, ভালো থাকতে পারে। আর অসুস্থ মানুষ খাবে কেন? সে যাতে ভবিষ্যতে অসুস্থ কম হয় এবং তার অসুস্থতাটা যাতে তাড়াতাড়ি সে কিওর হতে পারে। কিন্তু সে অসুস্থ মানুষ ডাক্তারের উপদেশ ফলো করবে, ডাক্তারের মেডিসিন খাবে, সাথে ডিএক্সএন এর প্রোডাক্টও সে ইউজ করবে। ঠিক আছে, আমরা কখনোই বলবো না ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি মেডিসিন, এটা কখনো বলবো না। অসুস্থ হওয়ার পরে আমরা বলবো যে আপনি ডাক্তারের কাছে যান, আমাদের প্রোডাক্ট গুলি খান, আপনি উপকার পাবেন। আর অসুস্থ যারা না, তাদেরকে বলবো আমরা, আপনি অসুস্থ যাতে না হন, আপনি এই প্রোডাক্ট গুলি খাবেন, তাহলে আপনি অসুস্থ হবেন না। তাহলে বি হেলদি বিফোর ইউ বিকাম সিক, আমরা এইভাবে ডায়লগটা বলতে পারি। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকুন, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করুন, এটা একটা জিনিস আমরা বলতে পারি। আর ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি আমরা প্রোডাক্টই বলার চেষ্টা করব। প্রোডাক্ট কথাটা খুব শুনতে ভালো লাগে, প্রোডাক্ট বললে অনেক শক্তি আসে, এভাবে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি অ্যাডভার্টাইজ করতে পারি প্রোডাক্ট। তাহলে সুস্থ অসুস্থ সমস্ত মানুষের কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি প্রয়োজন। কিন্তু আমরা কিভাবে বলবো ওইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি হলো অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্ট, কিন্তু এটা মেডিসিন না, কখনোই আমরা মেডিসিন বলবো না। তাহলে আমি মোটামুটি জ্ঞানোথেরাপির শেষ পর্যায়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।